বন্ধুরা, আজকে আপনাদেরকে যে মুভির গল্পটা শোনাবো সেই মুভিটা দেখার সময় আমি স্ক্রিন থেকে চোখ সরাতেই পারছিলাম না। কারণ শহরের একটা নদীতে কিছু হাঙর ঢুকে পড়েছে আর শহরের মেয়র ওই নদীতে একটা আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা শুরু করে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে হাঙরগুলো ছিল মাংসাশী। তারা মানুষের টের পেলে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলে। যদিও মুভিটা টানটান উত্তেজনার, কিন্তু আমার এই শহরের মেয়রের প্রতি খুব মেজাজ খারাপ হচ্ছিল, কারণ ওই মেয়রের জন্যই পুরো শহরটা একেবারে ধ্বংস হয়ে যায়। মুভির শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র সোফিয়াকে দেখতে পাই। সে একজন মেরিন গবেষক ছিল, যে কিনা তার টিমকে নিয়ে বেশ কয়েক মাস ধরে লিলিপ নামের একটা হাঙরের উপর রিসার্চ করছে। সেই টিমে সোফিয়ার হাজবেন্ড ক্রিস্টিও ছিল। একদিন সোফিয়া আর ক্রিস্টি ব্লগ বানাচ্ছিল, তখনই হঠাৎ তাদের টিমের একজন এসে বলে তারা সিগন্যাল পেয়েছে। এটা শোনা মাত্রই ক্রিস্টি টিম মেম্বারদের সঙ্গে ওই সমুদ্রে ডুব দেয়। সোফিয়া এবং তার সাথে থাকা একটা মেয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। ক্রিস্টি লিলিপকে খুঁজতে গিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে তার একটা বড় মৃত হাঙরকে দেখতে পায়। ক্রিস্টি তার কাছে গিয়ে বুঝতে পারে সেটা একটা বাচ্চা হাঙর, আর তার শরীরের অর্ধেকটা অংশ নেই। দেখেই বোঝা যাচ্ছিল কোনো হিংস্র প্রাণী সেটুকু কামড়ে নিয়েছে। ব্যাপারটা তাদের কাছে বেশ অদ্ভুত লাগে। যাই হোক, তারা ওই বাচ্চাটাকে নিয়ে আলোচনা করছিল, আর এরই মাঝে সেখানে এক ঝাঁক হাঙর এসে তাদেরকে ঘিরে ফেলে। অদ্ভুত বিষয় হলো তারা সবাই মেয়ে হাঙর ছিল। ক্রিস্টি ভালো করে জানতো কিভাবে হাঙরদের হ্যান্ডেল করতে হয়, তাই তারা বেশ শান্ত হয়ে থাকে। এরপর ওই হাঙরগুলো যেতে না যেতেই সেখানে লিলিপ চলে আসে। তাকে দেখে সোফিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ যে হাঙরটা তারা 3 মাস আগে মাত্র 2.5 মিটার সাইজের দেখেছিল, সেটা এখন 7 মিটারেরও বেশি বড় হয়ে গিয়েছে। এমন অস্বাভাবিক গ্রোথ দেখে সোফিয়াও ভীষণ অবাক হয়ে যায়। সে ক্রিস্টিকে লিলিপের বডি থেকে স্যাম্পল নিয়ে আসতে বলে, যাতে সেটার উপর রিসার্চ করে তারা লিলিপের গ্রোথের রহস্য জানতে পারে। আর এখানে সোফিয়া সবথেকে বড় ভুলটা করে ফেলে, কেননা ক্রিস্টি যখন স্যাম্পল নেওয়ার জন্য লিলিপের উপর ইনজেকশন পুশ করে, তখনই সে ক্ষেপে যায় এবং ক্রিস্টির উপর অ্যাটাক করে। সে মুহূর্তের মধ্যেই সবার শরীর ছিন্নভিন্ন করে ফেলে এবং সাগরের পানি রক্তাক্ত হয়ে যায়। এসব দেখে সোফিয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার পাশে থাকা মেয়েটা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সোফিয়া তার কথায় কোনো পাত্তা দেয় না। সে তার সাথীদের বাঁচানোর জন্য সমুদ্রে ডুব দেয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। লিলিপ সেখান থেকে চলে গেছে, তাই সেখানে সে শুধুমাত্র শরীরের কিছু টুকরো অংশ ছাড়া আর কিছুই খুঁজে পায় না। এরই মাঝে লিলিপ এসে সোফিয়ার উপরে অ্যাটাক করে। এতে সোফিয়ার পা লিলিপের গায়ে বাঁধা জালের সাথে আটকে যায় এবং লিলিপ তাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যেতে শুরু করে। পানির অতিরিক্ত প্রেসারের কারণে সোফিয়ার নাক কান থেকে রক্ত বেরোতে থাকে। তবে সৌভাগ্যবশত একটা ধারালো জিনিসের মাধ্যমে সে জালটা কেটে উপরে উঠে আসে এবং এই যাত্রায় সোফিয়া কোনো মতে বেঁচে যায়। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। একদিন প্যারিস শহরে দুটো ছেলে মাছ ধরতে গিয়ে নদীর ভেতর থেকে ছোট্ট একটা মিসাইল খুঁজে পায়। তারা তখন বিষয়টা পুলিশকে জানালে পুলিশ এসে সেটা ইনভেস্টিগেট করতে শুরু করে। দেখতে দেখতে সেখানে মিডিয়ার লোকজন পৌঁছে যায়। পুলিশ তাদেরকে জানায় যে নদীর ওই জায়গাতে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহার হওয়া কিছু জিনিসপত্র পাওয়া যায়। তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ সেগুলো নদীর অনেক গভীরে আছে। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই। সে এখন তার গবেষণার কাজ ছেড়ে দিয়েছে। এখন সে একটা অ্যাকোরিয়ামে চাকরি করে। সেখানে কোনো বাচ্চারা ভিজিট করতে আসলে তাদেরকে সমুদ্রের বিভিন্ন প্রাণীর বিষয়ে সে জানায়। এমনই একদিন একদল বাচ্চাদেরকে সে সমুদ্রের প্রাণীদের বিষয়ে বলছিল। তখন হঠাৎ একটা বাচ্চা বলে ওঠে যে সোফিয়া যদি সমুদ্রের প্রাণীদের ব্যাপারে এত কিছু জানে, তাহলে তার টিমকে কেন বাঁচাতে পারেনি? তাদেরকে তো হাঙরের হাতে মরতে হয়েছে। কথাটা শুনে সোফিয়া নির্বাক হয়ে যায় আর তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন মিকা নামের এক মেরিন সেভিয়ার তার সাথে কথা বলার চেষ্টা করে। মূলত তাদেরকেই মেরিন সেভিয়ার বলা হয়, যারা সাগরের প্রাণীদেরকে রক্ষা করার কাজ করে। যেহেতু সোফিয়া কথা বলার মতো অবস্থায় ছিল না, তাই সে মিকাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। তখন মিকা হঠাৎ করে বলে ওঠে যে সে প্ল্যান 7 সম্পর্কে জানে। এটা শুনে সোফিয়া থমকে যায়। মূলত প্ল্যান 7 হচ্ছে লিলিপের অফিসিয়াল নাম। তো মিকা সোফিয়াকে তাদের ল্যাবে নিয়ে আসে। সেখানে মিকা আর তার বান্ধবী বেন তাকে জানায় যে লিলিপ এখন প্যারিসে চলে এসেছে আর তার শরীরে লাগানো ট্র্যাকারটা এখনো অ্যাক্টিভ আছে এবং যেটার অ্যাক্সেস তাদের কাছেও আছে। কিন্তু সোফিয়া তাদের কথা মানতে চায় না, কারণ স্বচ্ছ মিষ্টি পানিতে কখনোই হাঙর আসতে পারে না, আর যদি কোনোভাবে চলেও আসে তাহলে সে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তখন মিকা তাকে জানায় যে তারা আজকে লিলিপকে খুঁজতে সেই নদীতে যাবে, তাই সোফিয়াকেও তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু সোফিয়া তাদের রাজি হয় না এবং সেখান থেকে বের হয়ে যায়। বাসায় গিয়ে সে তার পুরনো জিনিসগুলো ঘাটাঘাটি করতে গিয়ে একটা ট্যাব খুঁজে পায়, যেখানে তাদের 3 বছর আগেকার ভিডিওগুলো সেভ করা ছিল। সে ওই ভিডিওগুলো দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে,
এমন সময় হঠাৎ মিকার কথাগুলো তার মনে পড়ে। তখন সে ট্র্যাকারের মাধ্যমে জানতে পারে যে লিলিপ সত্যিই প্যারিসে চলে এসেছে, কিন্তু মিকা তো সেই রাতেই নদীতে যেতে চেয়েছিল। তাই সোফিয়া তখনই মিকাকে ফোন করে তাকে সাবধান করার জন্য, কারণ ওই হাঙরের ভয়াবহতা কেবল সোফিয়াই জানে। কিন্তু মিকার ফোন তখন বন্ধ ছিল, তাই সে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে। এদিকে মিকা আর ভেনকে দেখা যায় তারা ততক্ষণে নদীতে চলে এসেছে। সেখানে মিকা নদীতে নেমে যায় আর ভেন বোটে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। মিকা নদীতে নামার সময় তার গায়ে একটা হুক লাগিয়ে রেখেছিল, যাতে উপরে কোনো সমস্যা হলে ভেন সেই হুক টান দিয়ে মিকাকে সিগন্যাল দেয়। এরপর মিকা নদীর গভীরে গিয়ে একটা গাড়ি দেখে আর সেটার দিকে এগিয়ে যায়। গাড়িটার বডিতে সে অদ্ভুত কিছু চিহ্ন দেখতে পায়। সেগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো বড় প্রাণী সেটার উপর অ্যাটাক করেছিল। এমন সময় সেখানে পুলিশ চলে আসে। তখন বেন সেই হুক ধরে টানতে শুরু করে, কিন্তু মিকা পানি থেকে উঠতে চাইছিল না, তাই সে হুকটা খুলে ফেলে। এদিকে পুলিশকে কাছাকাছি আসতে দেখে বেন সেখান থেকে পালিয়ে যায় আর মিকা পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ মিকার কাছে এত রাতে নদীতে নামার কারণ জানতে চাইলে মিকা বলে সে একজন মেরিন সেভিয়ার, তাই পানিতে থাকাটাই তার জন্য স্বাভাবিক। তবে পুলিশ সেটা বিশ্বাস করে না, কেননা এত রাতে কারো নদীতে নামাটা স্বাভাবিক নয়। এরই মাঝে সোফিয়া সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে মিকাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তাই সে সেখান থেকে ফিরে আসে। থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই নদীতে একটা হাঙর আছে এবং সে ওই গাড়িটার কথাও জানায়। তবে পুলিশ তার কথা মানে না, কারণ তাদের জানা মতে হাঙর কখনোই মিষ্টি পানিতে সার্ভাইভ করতে পারে না। পরদিন সকালে নদীর গভীরে থাকা সেই গাড়িটাকে পুলিশ উদ্ধার করে। সেটার ভেতর একটা মানুষের লাশ পড়েছিল। সেটা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ লাশটার প্রায় অর্ধেকটা অংশই ছিল না। দেখেই বোঝা যাচ্ছিল কোনো বড় প্রাণী সেটা কামড়ে নিয়ে গিয়েছে। ঠিক সেই সময় সোফিয়া আবারও লিলিপকে ফলো করতে করতে নদীর পাড়ে পৌঁছে যায় আর সেখানে গিয়ে পুলিশের সাথে তার দেখা হয়। সোফিয়া পুলিশকে জানায় যে সে একজন মেরিন গবেষক, আর এই লাশটা দেখে সে বলে নিশ্চিতভাবে এই কাজটা হাঙরের। মিকা তখন পুরো দোষটা সোফিয়ার ঘাড়ে চাপিয়ে দেয়। সে বলে যে সোফিয়া তাকে নদীতে নামতে বলেছে। সোফিয়া তখন বিষয়টা অস্বীকার করে, কিন্তু পুলিশ তার কথা মানতে চায় না, তাই তাকেও পুলিশের সাথে থানায় যেতে হয়। থানায় যাওয়ার পর পুলিশ অফিসার আদিল সোফিয়াকে নিয়ে যায় তাদের কমিশনারের কাছে। ততক্ষণে সোফিয়া আদিলকে ওই ট্র্যাকারের ব্যাপারে জানিয়েছিল, যেটার মাধ্যমে তারা লিলিপকে ফলো করছে। তবে সে যখন বিষয়টা নিয়ে কমিশনারকে জানায়, তখন কমিশনার তার কথা বিশ্বাস করতে চায় না। সে তার টিমকে পার্সোনালি বিষয়টা ইনভেস্টিগেট করতে বলে। সেই কথা মতো আদিল তার টিমকে নিয়ে ওই নদীতে ড্রাইভ করার প্রস্তুতি নেয়। তখন সোফিয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই অবস্থায় নদীতে যাওয়া বিপজ্জনক, তারা বাইরে থেকে লিলিপকে ট্র্যাক করতে পারবে। কিন্তু আদিল তার কথার পাত্তা দেয় না। তখন মিকা তাদের সাথে যেতে চাইলে আদিল তাকে নিষেধ করে দেয়। তারা শুধু সোফিয়াকে নিয়ে লিলিপকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। তবে মিকাও চুপচাপ বসে থাকে না, সে একটা সাইকেল নিয়ে সোফিয়াকে ফলো করতে শুরু করে। এদিকে সোফিয়া ট্র্যাকারের মাধ্যমে তাদেরকে গাইড করে লিলিপের কাছে নিয়ে যায়। এরপর কয়েকজন পুলিশ নিচে নেমে যায় পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য। তারা সেখানে গিয়ে লিলিপকে দেখতে পায় না ঠিকই, কিন্তু হাঙরের উপস্থিতি বুঝতে পারে। এরই মাঝে সোফিয়া সবাইকে জানায় যে লিলিপ তাদের খুব কাছাকাছি চলে এসেছে। এমন সময় হঠাৎ সোফিয়ার ট্যাবে লিলিপের সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। তখন পানির নিচে থাকা পুলিশেরা বেশ ভয় পেয়ে দ্রুত উপরে উঠে আসে। সোফিয়া বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ কি হয়ে গেল। যাই হোক, তারা সেফলি উপরে উঠে আসার পর রাডার চেক করে জানা যায় তাদের আশেপাশে একটা বড় হাঙর ছিল। এরই মাঝে হঠাৎ সোফিয়ার নজর পড়ে দূরে দাঁড়িয়ে থাকা মিকার উপর। মূলত মিকা মনে করেছিল পুলিশরা হয়তো লিলিপকে মেরে ফেলবে। অন্যদিকে সে তো লিলিপকে বাঁচানোর চেষ্টা করছিল, যে কারণে সে বেনের সাথে কথা বলে আর সোফিয়ার ডিভাইসে লিলিপের সিগন্যাল বন্ধ করে দেয়। এটা বুঝতে পেরে সোফিয়া মিকার ল্যাবে চলে যায় এবং তার কাজের জন্য বকাঝকা করতে শুরু করে। সে মিকাকে বলে যে ওই হাঙরের জন্য তাকে তার টিমকে হারাতে হয়েছে, তাই তাকে বাঁচানোর চেষ্টা করাটাও ভুল। কিন্তু মিকা তার কথা মানতে চায় না। তার ধারণা ছিল যে হাঙর কখনোই বিনা কারণে কারো উপর অ্যাটাক করে না, আর সোফিয়ার বন্ধুদের সাথে যেটা হয়েছিল তার পেছনে সম্পূর্ণ সোফিয়ার দোষ আছে। এটা শুনে সোফিয়া ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে। অন্যদিকে আদিল গিয়ে কমিশনারকে হাঙরের বিষয়টা জানায়। সেটা শুনে কমিশনার খুব টেনশনে পড়ে যায়, কারণ কিছুদিনের মধ্যেই ওই নদীতে একটা আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা হতে চলেছে, আর সেটা প্যারিস শহরের মেয়র নিজেই অর্গানাইজ করেছে। তখন আদিল কমিশনারকে বোঝায় যে এমন বিপজ্জনক পরিস্থিতিতে ইভেন্টটা করা উচিত হবে না, তাই তারা মেয়রের কাছে গিয়ে ইভেন্টটা ক্যান্সেল করার জন্য অনুরোধ করে। কিন্তু মেয়র রাজি হয় না, কারণ এই ইভেন্টের পেছনে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। যদি ইভেন্ট ক্যান্সেল হয়ে যায় তাহলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে তাদেরকে অর্ডার দেয় যে করে হোক ওই হাঙরটাকে তাড়াতে। কমিশনার তখন হতাশ হয়ে ফিরে আসে আর ভাবতে থাকে কি করা যায়। তখন মিকার একটা ভাইরাল ভিডিও তাদের সামনে আসে,
সেখানে সে বলছে হাঙর একটি শান্ত স্বভাবের প্রাণী, তাদের জন্যই সাগরের স্থিতিশীলতা বজায় আছে। কিন্তু বর্তমানে কিছু মানুষ এই হাঙরদেরকে মারতে চায়। প্রতি বছর অনেক হাঙর মারা যাচ্ছে, এই কারণে সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে, আর এই প্রভাব বাইরের পরিবেশে পড়ছে। তাই সে সবাইকে এই হাঙরগুলোকে বাঁচাতে সাহায্য চায়, আর সকলকে ওই নদীর কাছে থাকা একটা টানেলের সামনে আসতে বলে, যেটার নাম ক্যাটাকম্পস। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই বেন পুলিশের কাছে গিয়ে বলে মিকা ওই হাঙরটাকে বাঁচানোর জন্য আজ রাতে নদীতে যাবে। সেই মিকাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই পুলিশ তাকে আটকানোর জন্য তখন সেখানে যায়। এদিকে মিকার ভিডিও দেখে উৎসাহিত হয়ে অনেক মেরিন সেভিয়ার সেখানে আসে। মিকা তাদের সবাইকে নিয়ে পানিতে নামতে যাবে এমন সময় সেখানে পুলিশ চলে আসে, কিন্তু মিকা কিছুতেই থেমে থাকে না। সে পানিতে নেমে পড়ে। পুলিশ তাকে পানি থেকে উঠে আসার জন্য অনুরোধ করে, কিন্তু সে কারো কথায় কান দেয় না। তখন সেখানে একটা বেবি হাঙর চলে আসে, কিন্তু ওই হাঙরটা লিলিপ ছিল না। মিকা তখন হাঙরটার গায়ে হাত বুলাতে থাকে, যাতে সবাই বুঝতে পারে হাঙর আসলে কারো ক্ষতি করে না। তখন সোফিয়া তাকে সাবধান করতে থাকে। সে বলে এটা লিলিপের একটা ফাঁদ, সে সকলকে বশ করার চেষ্টা করছে, কারণ লিলিপ হিউম্যান সাইকোলজি অনেক বেশি লিড করতে পারে। কিন্তু মিকা কোনো কথাই পাত্তা দেয় না। সে কিছুক্ষণ ওই বেবি হাঙরটাকে আদর করে, তারপর সেটা সেখান থেকে চলে যায়। কিন্তু সোফিয়া লিলিপের অভ্যাসগুলো সম্পর্কে খুব ভালোভাবেই জানতো, তাই সে মিকাকে দ্রুত উঠে আসতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই লিলিপ তার উপর অ্যাটাক করতে পারে। পুলিশেরাও বারবার তাকে উপরে উঠে আসতে বলতে থাকে, কিন্তু মিকা তবুও পানি থেকে ওঠে না। তখন লিলিপ সেখানে আসে আর মিকাকে পানির গভীরে টেনে নিয়ে যায়। তখন সেখানে থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা লিলিপের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে, কারণ কিছু কিছু প্রাণীদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পানি থাকায় এবং জায়গা কম থাকায় তাদের মধ্যে থেকে অনেকে পা পিছলে নদীতে পড়ে যায়। আর তখনই সেখানে লিলিপ সহ আর অনেক হাঙর এসে তাদের উপর আক্রমণ করতে থাকে। সোফিয়া এবং পুলিশরা মিলে তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু হাঙরের হাত থেকে বেঁচে ফেরা এত সহজ নয়। তখন পুলিশ ওই লোকগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এরই মধ্যে পুলিশের 2 জন অফিসার পানিতে পড়ে যায় আর হাঙরের শিকার হয়। মূলত তারা কেউ কল্পনায় ভাবেনি এই নদীতে এতগুলো হাঙর থাকতে পারে। তখন তারা কিছু মানুষকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে ফিরে আসে আর অসুস্থদের নিয়ে দ্রুত হাসপাতালে যায়। তখন সোফিয়া অনেক আপসেট হয়ে পড়ে। তার অতীতের কথাগুলো বারবার মনে পড়তে থাকে। তার সামনে এতগুলো মানুষ মারা গেল, কিন্তু সে কিছুই করতে পারল না। সে লিলিপকে বসে আনার কোনো উপায় পাচ্ছিল না। আবিল তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই। তখন একজন লেডি অফিসার এসে তাদেরকে আবারও ক্যাটাকম্পাসে ডেকে নিয়ে যায়। তখন তারা দেখতে পায় সে বেবি হাঙরটা মরে ভেসে উঠেছে। লিলিপ নিজেই সেটাকে মেরে ফেলেছে, কারণ সে যাকে দিয়ে একবার তার কৌশল অ্যাপ্লাই করে তাকে আর বাঁচিয়ে রাখে না। এরপর সোফিয়া সে মৃত হাঙরটাকে নিয়ে গবেষণা শুরু করে। তখন সে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করে, যেমন হাঙরটার বয়স খুবই কম। তার দাঁত এবং শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে তার বয়স 2 মাসের বেশি নয়, কিন্তু এত অল্প বয়সেই সে প্রেগনেন্ট হয়েছে। তখন সে এই বিষয়টা আদিলকে জানায়। এখানে আরও একটা অদ্ভুত বিষয় হলো এই হাঙরটার সাইজ সাধারণ হাঙরদের তুলনায় অনেক বেশি ছিল। তাই সোফিয়া বুঝতে পারে এটা হয়তো লিলিপের সন্তান। এরপর সে হাঙরটার পেট কাটে আর সেখান থেকে অনেকগুলো বাচ্চা বেরিয়ে আসে। এসব দেখে আদিল অবাক হয়ে যায়, কারণ এই হাঙরগুলোর প্রজনন ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ তারা ক্যাটাকম্পাসে যতগুলো হাঙর দেখেছিল সেখানে তার থেকে বেশি থাকার সম্ভাবনা আছে। তখন সোফিয়া তাকে বলে এই হাঙরগুলো প্রেগনেন্ট হওয়ার জন্য কোনো পুরুষ হাঙরের প্রয়োজন হয় না। তাদের শরীরে থাকা বিশেষ বৈশিষ্ট্যের কারণেই তারা নিজে থেকেই মা হতে পারে। তবে এই প্রজাতির হাঙরগুলো খুবই রেয়ার এবং এরা খুব হিংস্র হয়ে থাকে, আর তারা যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, আর এই কারণেই তারা মিষ্টি পানিতে টিকে আছে। তখন আদিল খুব টেনশনে পড়ে যায়। বিষয়টা গিয়ে কমিশনারকে জানায়। কমিশনার তখন বুঝতে পারে এই ইভেন্টটা বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ সাঁতার প্রতিযোগীরা নদীতে ঝাঁপ দিলেই মৃত্যু অবধারিত। তাই সে আবারও মেয়রের কাছে গিয়ে ইভেন্টটা ক্যান্সেল করার জন্য অনুরোধ করে। এবার সোফিয়াকেও সাথে নিয়ে যায়, যাতে সে পুরো বিষয়টা মেয়রকে বুঝিয়ে বলতে পারে। আর সোফিয়া সবকিছু তাকে বুঝিয়েও বলে, কিন্তু মেয়রের তাতে কিছুই যায় আসে না। তখন সোফিয়া ক্ষেপে যায় আর মেয়রের সাথে তর্ক শুরু করে। তখন মেয়র অপমান করে তাকে সেখান থেকে বের করে দেয়, কারণ সে কোনোভাবেই এই ইভেন্টটা ক্যান্সেল করবে না। আর সে কমিশনারকে জানিয়ে দেয় যে এই বিষয় নিয়ে পুলিশকে মাথা ঘামাতে হবে না। এরপর কমিশনার সেখান থেকে চলে আসে। তবে মেয়রের এই খামখেয়ালি যে কত বড় বিপদ তৈরি করতে যাচ্ছে সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। যাই হোক, এভাবে চুপচাপ বসে থাকলে তো শহরের মানুষ এবং কম্পিটিশনের লোকেরা ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে, কারণ আগামীকাল সকালেই সে আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাই পুলিশেরা মেয়রকে না জানিয়ে হাঙর থেকে মুক্তি পাওয়ার প্ল্যান বানাতে থাকে।
তারা ওই ক্যাটাকম্পাসে বোম ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয়। এতে করে সেখানে থাকা হাঙরগুলো মারা যাবে। আর এত জায়গা থাকতে তাদের ওই জায়গাটা বেছে নেওয়ার কারণ হলো ওই এরিয়াতেই হাঙরের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। তখন আদিল তার টিম মেম্বারদের কাছে জানতে চায় তাদের মধ্য থেকে কে কে এই মিশনে সাহায্য করবে। তখন সেখানে থাকা একজন অফিসার বাদে সবাই এই মিশনে যেতে রাজি হয়, কারণ ওই অফিসার তার পরিবারের কথা চিন্তা করে ভয় পাচ্ছিল। তবে সকলকে অংশগ্রহণ করতে দেখে সেও রাজি হয়ে যায়। পরদিন তাদের মধ্য থেকে 2 জন ক্যাটাকম্পাসের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সুইমিং কম্পিটিশনের জন্য বিভিন্ন দেশ থেকে আগত দর্শকেরা সেখানে জমা হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মেয়র সেখানে উপস্থিত হয়। তখন সাংবাদিকরা তার কাছে জানতে চায় এই নদীতে কি আসলেই হাঙর আছে নাকি এটা একটা গুজব। তখন মেয়র তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এটা একটা গুজব মাত্র। তার কোনো ধারণাই ছিল না তার এই জেদ ও মিথ্যা কথার কারণে কত বড় বিপদ হতে পারে। সিন শিফট হলে আমরা দেখতে পাই সেই 2 জন পুলিশ অফিসারকে আর্মির লোকেরা বাধা দেয় এবং বলে হাঙরদেরকে আটকানোর জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। আর সেই প্রস্তুতিটা হলো তারা নদীর সেই অংশটিতে একটা বড় জাল বিছিয়ে রেখেছে। যদি সেখানে হাঙর চলে আসে তাহলে ওই জাল ভেদ করে তারা বের হতে পারবে না। তবে পুলিশেরা খুব ভালোভাবেই বুঝতে পারে আর্মিদের এই প্ল্যান বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই তারা বিষয়টা কমিশনারকে জানায়। তখন কমিশনার আর্মি অফিসারকে ফোন করে বলে পুলিশেরা হাঙর ধরতে নয় বরং অন্য একটা কাজে সেখানে গেছে, তাই আর্মিরা তাদেরকে ছেড়ে দেয়। অন্যদিকে সোফিয়া, আদিল এবং তার টিম মেম্বাররা মিলে নদীর গভীরে গিয়ে ক্যাটাকম্পাস এরিয়াতে বোম ব্লাস্ট করার চেষ্টা করে। কিন্তু তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। টানেলের মধ্যে তখন অন্ধকার ছিল, তাই তারা যখন টর্চ চালায় তখন দেখতে পায় শত শত হাঙর তাদেরকে ঘিরে ফেলেছে। তখন তারা খুব ভয় পেয়ে যায়। সোফিয়া সবাইকে শান্ত থাকতে বলে, কারণ তাদের দেখে যদি হাঙরগুলো ভয় পেয়ে যায় তাহলে তাদের উপর অ্যাটাক করবে। তাই তার কথা মতো সবাই শান্ত থাকে আর হাঙরগুলো কোনো ক্ষতি না করে চলে যায়। এরপর খুব সাবধানে তারা বোমগুলো বিভিন্ন জায়গায় সেট করে রাখে। আর যখনই একজন সেটা ব্লাস্ট করতে যায় তখন তার মুভমেন্ট দেখে একটা হাঙর এসে তার উপর অ্যাটাক করে এবং তার শরীরটাকে মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো করে ফেলে। এতে তার হাত থেকে বোমের রিমোটটা নিচে পড়ে যায়। সোফিয়া বুঝতে পারে বিপদ খুব নিকটে। সে আগেরবারের মতো ভুল করে তার সঙ্গীদেরকে হারাতে চায়নি, তাই সে বলে সবাইকে দ্রুত উপরে উঠতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তখন একদল হাঙর এসে তাদের উপর অ্যাটাক করে। সেখানে সোফিয়া এবং আদিল ছাড়া আর সবাই মারা যায়। সোফিয়া তখন বুদ্ধি করে একটা বোম ব্লাস্ট করে দেয়। এতে বেশ কিছু হাঙর মারা যায় আর নিচে ব্লাস্ট হওয়ার কারণে তারা 2 জন উপরে উঠে আসে। এতে আদিল অনেক আহত হয়ে যায়। তাই তাকে বোর্ডে রেখে সোফিয়া আবারও পানির নিচে চলে যায়। অবশেষে সে লিলিপকে দেখতে পায়। তাকে দেখেই সোফিয়া বুঝতে পারে তার বাচ্চা মারা যাওয়ায় সে অনেক রেগে আছে আর লিলিপ এই প্রতিশোধ নিয়েই ছাড়বে। এদিকে কম্পিটিশন শুরু হয়ে গেছে আর প্রতিযোগীরা দলে দলে পানিতে নেমে পড়ে, কিন্তু হাঙররাও থেমে নেই। তারা আর্মিদের সেই জাল টেনে হিস্ট্রে সামনের দিকে এগিয়ে যায় আর ওই সুইমারদের উপর অ্যাটাক করে। ধীরে ধীরে প্রতিযোগীর সংখ্যা কমতে থাকে আর নদীর পানির রং পরিবর্তন হয়ে লালচে হতে থাকে। তখন সেখানে থাকা একজন দর্শক পানিতে একটা হাঙরকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তাই সেখানে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়। সুইমাররা তখন উপরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে অনেকেই হাঙরের শিকার হয়ে গেছে। এখানকার পরিবেশ কোলাহলপূর্ণ হওয়ায় পাড়ে থাকা অনেকেই ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তখন সেখানে আর্মির লোকেরা এসে হাঙরগুলোর উপর গুলি চালাতে শুরু করে। সোফিয়া তখন তাদেরকে থামতে বলে এবং কমিশনার ও অন্যান্য পুলিশ সদস্যরাও তাদেরকে নিষেধ করে, কারণ নদীর এই জায়গায় পুরনো অনেক মিসাইল পড়ে আছে। এই গুলির কারণে ওই মিসাইলগুলো ব্লাস্ট হতে পারে। কিন্তু আর্মির লোকেরা কারো কথাই শোনে না। তারা একের পর এক গুলি চালাতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সোফিয়ার ধারণা সত্যি হয়ে যায়। হাঙরের মুভমেন্টের কারণে পানির নিচে থাকা মিসাইলগুলো একে একে ব্লাস্ট হতে থাকে, যার কারণে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউগুলো সুনামির রূপ নিয়ে পাড়ের সবকিছু ভাসিয়ে নিতে শুরু করে, এমনকি নদীর উপরে থাকা ব্রিজগুলো নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। এসব দেখে মেয়র খুব ভয় পেয়ে যায়। তখন সে তার ভুলটা বুঝতে পারে, তাই সে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। পানির উত্তাল স্রোত তাকেও ভাসিয়ে নিয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই অফিসার আদিল সোফিয়াকে বাঁচানোর জন্য পানিতে নেমেছিল, কিন্তু হাঙরদের আক্রমণের কারণে আবার বোর্ডে গিয়ে ওঠে, কিন্তু তবুও তারা রক্ষা পায় না। একটা হাঙর এসে তাদের বোর্ডটা উল্টে দেয়। সোফিয়া ভেবে নিয়েছিল এবার তারা আর বাঁচতে পারবে না, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায় আর সে আদিলকে নিয়ে ওখানকার একটা বিল্ডিং এর ছাদে ওঠে। আদিল অজ্ঞান অবস্থায় ছিল। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে সোফিয়ার কাছে জানতে চায় তাদের লড়াই কি শেষ হয়েছে। তখন সোফিয়া চারদিকে তাকায় আর দেখতে পায় পুরো প্যারিস শহর পানির নিচে তলিয়ে গেছে আর তাদের আশেপাশে অনেকগুলো হাঙর ঘুরে বেড়াচ্ছে। তারা কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে তারা এখান থেকে বেরিয়ে আসবে।
তারা বুঝতে পারে তাদের যাত্রা হয়তো এই পর্যন্তই। আর এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। যদিও এই মুভিটা কাল্পনিক, কিন্তু এই মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে বারবার আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তবে আমার কাছে মনে হয় হাঙরের থেকে ওই মিয়ার এবং মিকার সিদ্ধান্ত আরো বেশি ভয়ঙ্কর ছিল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এখানে কে বেশি ভয়ঙ্কর, হাঙর নাকি ওই মিয়ার? কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।